নমস্কার, আমি ইমতিয়াজ। যে সকল ছাত্রছাত্রী এসএসসি এসএলএসটি ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন তারা অনেকেই এখনও পর্যন্ত কনফিউজড রয়েছেন যে কী ধরনের ডেমো টপিক গ্রহণ করলে আমাদের ডেমো টপিক সঠিক হবে। অবশ্যই তাহলে ভিডিওটি দেখার চেষ্টা করুন। তবে প্রথমে আমি একটি পরামর্শ দেব, আপনারা যে ডেমো টপিক করছেন চেষ্টা করুন নবম এবং দশম শ্রেণী অর্থাৎ আধুনিক ভারত এবং আধুনিক ইউরোপ থেকে বিষয়গুলো পছন্দ করার। আজকে আমরা যে ডেমো টপিক নিয়ে কথা বলবো এটি একদম ইউনিক, যা অন্যান্য ছাত্রছাত্রী অবশ্যই সেটি করতে চাইবে না। হয়তো বিষয়টি সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত, বা এই সম্পর্কে জানতে গেলে আমাদের বেশ কিছু ভালো ভালো ইংরেজি বই অবশ্যই পড়তে হবে। আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সেন্সাস, সার্ভে ও ম্যাপিংয়ের মাধ্যমে ব্রিটিশ শাসন। অর্থাৎ আমরা ভাবি যে ব্রিটিশ শাসন খুব ওপর থেকে আমরা দেখার চেষ্টা করছি, কিন্তু আমরা যদি একটু গভীরে গিয়ে দেখি তাহলে দেখছি যে ব্রিটিশ শাসন যতটা শুধুমাত্র যুদ্ধ, সামরিক শক্তি, প্রশাসনিক নীতি এর মাধ্যমে যে টিকে ছিল তা কিন্তু না। এর মূল যে শক্তি সেটা হচ্ছে তথ্য সংগ্রহ করা, জ্ঞান উৎপাদন করা এবং সেই জ্ঞানের মাধ্যমে শাসন প্রতিষ্ঠা করা। এবং তাদের উদ্দেশ্য ছিল, ব্রিটিশরা মনে করত যে যদি ভারতকে আমাকে শাসন করতে হয় তাহলে এ সম্পর্কে আমাকে ভালোভাবে জানতে হবে। অনেক তথ্য জানলে সেই দেশকে সহজে শাসন করা যাবে। এবং এর জন্যই তারা মূলত তিনটি প্রধান উপায় গ্রহণ করেছিল, যার মধ্যে একটা হচ্ছে সেন্সাস, একটা হলো সার্ভে, একটা হলো ম্যাপিং। এই তিনটি জিনিস তারা কিন্তু গ্রহণ করেছে। কিভাবে করেছে আমরা মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দেব। এখানে আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে সেন্সাস বলতে আপনি কি বোঝেন। আজকেও আমাদের সেন্সাস শুরু হবে, এই আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে। ইতিমধ্যে অনেকে ট্রেনিং নিচ্ছেন। এই যে সেন্সাস, যে 10 বছর পর পর যেটা হচ্ছে, যেটাকে আমরা আদমশুমারি বলছি, যেখানে আমাদের সংখ্যা, ধর্ম, জাতি, ভাষা, পেশা, লিঙ্গ, শিক্ষা বিভিন্ন তথ্য তারা কিন্তু সংগ্রহ করে। জরিপ বলতে কোনটা বোঝাচ্ছে, যেখানে জমি, বন, নদী, খনিজ, কৃষি বিভিন্ন যে বিষয়গুলো সম্পর্কে একটা বিস্তারিত জরিপ করা হচ্ছে এবং যার উদ্দেশ্য ছিল একটা সীমিত। ঠিক অপরদিকে ম্যাপিং বলতে কি বোঝানো হচ্ছে, ম্যাপিং বলতে সাধারণত ভারতের বিভিন্ন জায়গায় যে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত স্থানগুলো রয়েছে তাদের একটা মানচিত্র তৈরি করা দরকার। এবার আমি এই সম্পর্কে একটা বিস্তারিত তথ্য এবার আপনাদের দেব যে জিনিসগুলো কিভাবে আসলে পরিচালনা হচ্ছিল। আসলে উপনিবেশিক জ্ঞান বলে একটা শব্দ ছিল, কলোনিয়াল নলেজ বলা হতো। কোনগুলোকে? কলোনিয়াল নলেজ বলতে বোঝায় যখন কোনো উপনিবেশিক রাষ্ট্র যে সমস্ত জ্ঞান সংগ্রহ করে, সংরক্ষণ করে, ব্যবহার করে, তখন তার শাসনটাকে সে শক্তিশালী করে। আর এটাই ছিল ব্রিটিশদের নীতি। অর্থাৎ ব্রিটিশ যদি এখানে দীর্ঘদিন ধরে এখন যদি সে শাসন করতে চায় তাহলে তাকে এখন যেটা করতে হবে সেটা হলো তাকে জ্ঞান, তথ্য, প্রশাসন, নিয়ন্ত্রণ এবং শাসন এরকম একটা ভিত্তিতে সেটা সম্ভব হবে। বার্নার্ড এস কোন তিনি বলতে চেয়েছেন যে ভারতকে শাসন করার আগে ব্রিটিশরা ভারতকে জানতে চেয়েছিল। আর এই জানাটা কিভাবে হবে? জনগণনা করতে হবে, মানচিত্র তৈরি করতে হবে, ভাষা শিখতে হবে, আইন লিখতে হবে, ইতিহাস লিখতে হবে, জমি জরিপ করতে হবে, জাতির শ্রেণীবিন্যাস করতে হবে। এর মধ্য দিয়ে এটা সম্ভব হয়েছিল। সিকিং লাইক এ স্টেট একটা গ্রন্থ, সিকিং লাইক এ স্টেট বলে একটা গ্রন্থ আছে, যে গ্রন্থে জেমস সি স্কট তিনি কি লিখছেন, তিনি এটাকে বলছেন যে রাষ্ট্র এমন তথ্য তৈরি করে যাতে সমাজ পড়া সহজ হয়। অর্থাৎ তথ্যটা কি, সেটাই হচ্ছে এটা সেন্সাস, সার্ভে এবং ম্যাপিং। এছাড়াও আমরা দেখছি ব্রিটিশ যখন ভারতকে দখল করলো, যখন শাসন করতে যাচ্ছে, তাদের কাছে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যাগুলো ছিল সবথেকে বড় একটা ভূখণ্ড। আমরা জানি আজকের ভারত কত বড়, ভাবতেই আমাকে অবাক লাগে। তাহলে তখনকার অখণ্ড ভারত, যার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এত বড় একটা অঞ্চল এবং আমাদের আজকের ভারত, এই যে বিশাল একটা যে ভূখণ্ড, এটা তাদের কাছে বড় সমস্যা। কত কত ভাষা, যে ভাষা সম্পর্কে এক প্রান্তের মানুষ অন্য প্রান্তকে জানে না, চেনে না। হাজার হাজার জাতি, অসংখ্য ধর্ম, বিভিন্ন রাজ্য, ভিন্ন ভিন্ন ভূমি ব্যবস্থা। আমরা আগে দেখেছি কোথাও পার্মানেন্ট, কোথাও আবার রায়তওয়ারি, কোথাও মাহালবাড়ি, কোথাও ভাইয়াচারি,
একরকম দিশেহারা অবস্থা। এক এক জায়গায় এক এক ধর্মের জন্য এক এক রকম আইন, এক এক রকম সামাজিক রীতিনীতি, এই যে তাদের কাছে সবটাই যেন সন্দেহের জায়গা এবং কনফিউজড তৈরি করছে। তখন তারা এই যে অগোছালো তথ্যগুলোকে কিভাবে নথিভুক্ত করা যায়, কিভাবে একটু গোছানো যায়, এই উদ্দেশ্য নিয়ে তারা শুরু করেছিল এই সেন্সাস, এই সার্ভে এবং ম্যাপিং, যেখানে আমরা দেখছি বেশ কিছু উদ্দেশ্য ছিল। আমি যে উদ্দেশ্যগুলোর কথা বলি, আমি ডিটেলস কিন্তু এখানে লিখিনি, কারণ সেটা আমি অন্য একটা পিডিএফে রেখেছি। এক্ষেত্রে আমরা দেখছি যে তারা কেন এই 3টি ব্যবস্থা গ্রহণ করেছে, তার কিছু তথ্য আমরা দেখছি। যে প্রশাসনিক একটা উদ্দেশ্য ছিল, সে প্রশাসনিক কি, অর্থাৎ এই যে মানুষ কতজন, আজকে আমাদের যে সেন্সাস হবে একটা দরকার আছে, অর্থাৎ আমাদের দেশের মধ্যে কতজন মানুষ রয়েছে, তারা কোথায় থাকে, তারা জমি কীরকম, তারা কর দেয় কি না, যদি দেয় তাহলে কতজন দিচ্ছে, রাস্তা কী রকম, এবং সেনা কোথায় পাঠাতে হবে, কোথায় বেশি রয়েছে কোথায় কম রয়েছে, এগুলো জানার জন্য। অর্থনৈতিক উদ্দেশ্য কি? অর্থনৈতিক উদ্দেশ্য হচ্ছে কোথায় কী ধরনের খনি রয়েছে, কোথায় কয়লা, কোথায় লোহা, বন, তুলা, নীল, কোথায় চাষ হচ্ছে, কোথায় চা উৎপাদন হয়, এই সম্পর্কে। সামরিক উদ্দেশ্য কি? কোথায় পাহাড় রয়েছে, কোথায় পর্বত, কোথায় দুর্গ, কোথায় শত্রু অবস্থান বেশি কোথায় কম, এই সম্পর্কে জানা। রাজনৈতিক উদ্দেশ্য কি? কোন ধর্মের মানুষ বেশি, কোন জাতি কোথায় বেশি, কোথায় বিদ্রোহ হতে পারে, কোথায় না হতে পারে, কারা ব্রিটিশ বিরোধী, এই সম্পর্কে জানা যায়। সামাজিক উদ্দেশ্য কি? সমাজকে শ্রেণীবদ্ধ করা, অর্থাৎ এই যে জাতি, ধর্ম, উপজাতি, ভাষা, পেশা, এক্ষেত্রে তাদেরকে শ্রেণীবদ্ধ করা যায়। এই জন্য বলা হয় নলেজ ইজ পাওয়ার, অর্থাৎ এক্ষেত্রে আপনার হাতে যত তথ্য থাকবে তত বেশি ক্ষমতা থাকবে, যেটা ব্রিটিশরা তারা করতে চেয়েছিল সেন্সাসের মাধ্যমে, সার্ভের মাধ্যমে, ম্যাপিংয়ের মাধ্যমে, যে যত তথ্য তত বেশি আমাদের কাছে কি থাকবে, ক্ষমতা থাকবে। ব্রিটিশরা কোন কোন তথ্য তারা সংগ্রহ করছে বেশি করে? তারা প্রত্যেক মানুষ সম্পর্কে নাম চাইছে, বয়স চাইছে, লিঙ্গ চাইছে, ধর্ম কী, জাতি কী, ভাষা কী, শিক্ষা কী, পেশাটা কী, তোমার বৈবাহিক অবস্থাটা কী, এছাড়া জমি মালিককে, এর পরিমাণ কতটা, উর্বরতা কতটা, এরকম একটা আমরা বিষয় কিন্তু দেখতে পাচ্ছি। আসলে তাহলে আমি এখন যদি ভাগ করি, সেন্সাস থেকে আমি পাচ্ছি যে বিষয়টা, প্রথমে আমি সার্ভেতে আসছি। সার্ভে মানে হলো যে জমি আছে কি না, ঠিক আছে, জমি আছে, জমি কোথায়। এরপর হচ্ছে ম্যাপ, সেই জমি দেখাতে আমাকে সাহায্য করছে। আর সেন্সাস, সেখানে কারা থাকে, এই বিষয়গুলো আমরা কিন্তু জানতে পারছি। অর্থাৎ এই 3টি জিনিস একে অপরের সঙ্গে পরিপূরক অবস্থায় কিন্তু রয়েছে। অনেকজন ঐতিহাসিক এই 3টি জিনিসকে সাধারণত এই যে আমরা সেন্সাস, সার্ভে এবং ম্যাপিং, এগুলোকে সাইলেন্ট ওয়েপন বলা হচ্ছে, অর্থাৎ যে শব্দ করে না, যুদ্ধ নয়, কোনো বন্দুক নেই, কোনো কামান নেই, কিন্তু হাতিয়ার। কীরকম? তথ্যই হাতিয়ার। আজকে আমাদের আধুনিক যুগে, ডিজিটাল যুগে, যার কাছে যত বেশি তথ্য সে তত বেশি শক্তিশালী। ঠিক সেরকমই আমরা এই সময়কালেও কিন্তু দেখছি। এবং পাশাপাশি দেখছি যে যখন 1757 সাল পলাশি যুদ্ধ এবং 1764 সাল বক্সারি যুদ্ধ হয়ে যাচ্ছে, তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বুঝতে পারছে যে কিভাবে আরও আমাদেরকে সঠিকভাবে এই অঞ্চলগুলোকে শাসন করতে হবে। কারণ বেশিরভাগ অঞ্চলের কোনো সঠিক মানচিত্র নেই, জমির প্রকৃত পরিমাণ জানা নেই, কোথায় নদী, কোথায় পাহাড়, যোগাযোগ ব্যবস্থা কেমন, সেই সম্পর্কে আমাদের কাছে তথ্য ঠিকঠাক নেই। সামরিক যদি অভিযান চালানো যায় সেই সম্পর্কে সঠিক ভূগোল জানা নেই, রাজস্ব আদায় কোথা থেকে কীরকম হতে পারে সেটা জানা নেই। যার জন্য 1764 আমরা দেখছি যে 1764 সালে আমরা 1767 সালে আমরা দেখছি যে 1767 সালে এই সময়কালে গড়ে উঠছে সার্ভে অফ ইন্ডিয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু গড়ে তুলছে, এবং যার সদর দপ্তর ছিল দেরাদুনে। অর্থাৎ এদের উদ্দেশ্য কী ছিল? ভারতের একটা সঠিক মানচিত্র তৈরি করা, ভূমি জরিপ করা, প্রশাসনিক সীমানা নির্ধারণ করা, এবং সেই সার্ভে অফ ইন্ডিয়ার মূল কাজগুলো কী ছিল? ত্রিকোণমিতিক জরিপ করা, ট্রোপোগ্রাফিক্যাল জরিপ করা, রাজস্ব জরিপ করা, সীমান্ত জরিপ করা। একটা নাম আমরা পাই, যার নাম হচ্ছে জেমস রেনেল। আমরা ইতিমধ্যে দেখবেন বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে
পরীক্ষায় যে জেমস রেনেলকে আমরা কিন্তু পাচ্ছি, এবং এই জেমস রেনেলকেই বলা হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান কার্টোগ্রাফি। কি বলা হচ্ছে? ফাদার অফ ইন্ডিয়ান কার্টোগ্রাফি। 1765 সাল, এই 1765 সালের মোটামুটি দেওয়ানি লাভের পর জরিপের কাজগুলো কিন্তু শুরু হয়ে যায়, এবং বিশেষ করে বাংলা, বিহার এবং উড়িষ্যা, অর্থাৎ আমাদের বেঙ্গল, বিহার এবং উড়িষ্যা, এই তিনটি জায়গায় মূলত আধুনিক মানচিত্র কিন্তু তৈরি হচ্ছে। এবং পরের দিকে আমরা দেখছি মাদ্রাজে কত সাল? 1802 সালে। এই সময়কালে মাদ্রাজের দিকেও কিন্তু বেশ কিছু বড় বৈজ্ঞানিক জরিপ করা কিন্তু হয়েছে, এবং এই জরিপের বিভিন্ন ভাগ ছিল, সেই সম্পর্কে আর ডিটেলসে আমি যাচ্ছি না। এবং কিভাবে জরিপগুলো হয়েছে শুধু তাই নয়, আরও পরবর্তীকালে রাধানাথ সিকদারের নাম আপনারা ইতিমধ্যে শুনেছেন। সেই রাধানাথ সিকদার, যিনি কত সালে? 1852 সালে উনি কি করছেন? যে সর্বোচ্চ পর্বত রয়েছে, বিশ্বের সর্বোচ্চ পর্বতের গণনা নির্ণয় করছেন, যেটা নাম দেওয়া হয়েছিল প্রথমে পিক এক্স ভি। কি নাম দেওয়া হয়েছিল? PEAK, পিক এক্স ভি, এটা নাম দেওয়া হয়েছিল। এবং পরবর্তীকালে যার নাম হয়েছিল মাউন্ট এভারেস্ট। কি বললাম? তাহলে পিক এক্স ভি প্রথমে নাম দেওয়া হয়েছিল, পরবর্তীকালে নাম দেওয়া হয়েছিল কি? মাউন্ট এভারেস্ট। পরবর্তীকালে নাম দেওয়া হলো কি? মাউন্ট এভারেস্ট নাম কিন্তু দেওয়া হয়েছে। আমরা জানি যে রাধানাথ সিকদার সম্পর্কে, কিন্তু এই তথ্যগুলো সাধারণত আমাদের জানতে সাহায্য করছে যে কিভাবে ম্যাপিং এবং সার্ভে এই ধরনের কাজগুলো নিখুঁতভাবে চলছিল। শুধু তাই নয়, এর প্রত্যেকটা ভাগে আমি বলেছিলাম রেভিনিউ সার্ভেও কিন্তু হয়েছে এর পাশাপাশি, যে রেভিনিউ সার্ভের মাধ্যমে জমির পরিমাণ কতটা, বারবার যে প্রশ্নের সম্মুখীন ব্রিটিশদের হতে হয়েছিল, যার মধ্যে একটা হচ্ছে জমির মালিককে, এবং এই উৎপাদনশীলতা কতটা, ফসলের ধরন কতটা, করের পরিমাণ কতটা, সেই সম্পর্কেও কিন্তু প্রচুর পরিমাণে তথ্য কিন্তু পাওয়া গিয়েছিল। দেখুন সার্ভে কতটা সহজ করেছে। এই যে সার্ভের কথা আমি বলছি, এই সার্ভে ব্যাপারটা সম্পূর্ণ সহজ করে দিয়েছিল সামরিক দিক বিষয়টাকে। সামরিক প্রচুরভাবে ব্রিটিশরা সাহায্য পেয়েছিল, কারণ তারা ইতিমধ্যে জানতে পেরেছে যে কোন অঞ্চলে কীরকম পরিস্থিতি রয়েছে, ভূগোল কেমন, এটা তারা জানতে পেরেছে। তারা বিভিন্ন শত্রুপক্ষ কারা হতে পারে সেটা জানতে পেরেছে। বিদ্রোহ দমন করা সহজ হয়েছে, সেনা চলাচল সহজ হয়েছে, দুর্গ নির্মাণ করতে হবে কি হবে না, যদি হয় তাহলে কিভাবে করতে হবে, সীমান্ত রক্ষা জানতে পেরেছে, নতুন এলাকা দখল করা সহজ হয়েছে। শুধু তাই কি, এই যে রেলপথ নির্মাণ হচ্ছে কত সাল থেকে, আমরা তো জানতে পারছি যে 1850-এর দশক থেকে কতটা পরিমাণ রেলপথ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। শুধু তাই নয়, 1900 সালের দিকে এসে সেই রেলপথ বিভিন্ন জায়গায় আরও বেশি পরিমাণে শুরু হচ্ছে। তা এগুলো সম্ভব হয়েছিল কেন? কারণ হচ্ছে তারা ইতিমধ্যে সার্ভে করেছে, ম্যাপ তৈরি করেছে, এবং যার জন্য কোথায় রেল লাইন বসানো সম্ভব, কোথায় সম্ভব না, এটা তারা জানতো। কোথায় সেতু নির্মাণ করতে হবে, কোথায় পাহাড় কাটতে হবে, এবং কোন পথ অর্থনৈতিকভাবে লাভজনক হবে, এই সবটাই কিন্তু সেন্সাস, সার্ভে এবং ম্যাপিংয়ের জন্য হয়েছে। তাছাড়াও নদীপথ এবং বন্দর উন্নয়ন হয়েছে। আমি আগেই বলেছি জিওলজিক্যাল সার্ভে, যা অর্থনীতিকে কিন্তু সাহায্য করেছে। তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু বিভিন্নভাবে জানতে পারছি। তাহলে যদি আমি এক কথায় বলি, তাহলে বলতে হয় যে সার্ভে এবং ম্যাপিং ব্রিটিশ শাসনের যে বৈজ্ঞানিক ভিত্তি, এগুলোর মাধ্যমে ব্রিটিশরা ভারতের ভূগোল, সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, সামরিক কৌশল সম্পর্কে একটা জ্ঞান তো পেয়েছেই। তারা পাশাপাশি প্রশাসনিক দক্ষতা, রাজস্ব আদায়, সাম্রাজ্য বিস্তারে একটা প্রচুর পরিমাণে মুখ্য ভূমিকা রেখেছে। এটাই হচ্ছে উপনিবেশিক রাষ্ট্রের একটা নলেজ ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমরা ওপর থেকে শুধু ভাবছি সহজ জিনিস, কিন্তু আসলে তাদেরকে টিকিয়ে রেখেছে। দীর্ঘদিন ধরে এখানে উপনিবেশ তৈরি করতে, সাম্রাজ্যবাদ পরিচালনা করতে তাদেরকে যথেষ্টভাবে সাহায্য করেছে। যেগুলো আমরা ভাবছি অনেকটাই সহজ, কিন্তু ততটা কিন্তু সহজ ছিল না। সহজ করে তুলেছে
ম্যাপিং, সার্ভে এবং সেন্সাস, এই বিষয়গুলো। এবার বিষয় হচ্ছে এখান থেকে কীরকম প্রশ্ন হতে পারে এবং এই জায়গাটা কতটা গভীর পর্যন্ত পড়া যেতে পারে সেগুলো কিন্তু আমাকে দেখতে হবে। সেই জন্য আমাকে অবশ্যই বেশ কিছু ভালো ভালো বই, ভালো ভালো আমাকে দলিল, নথিপত্র অবশ্যই দেখতে হবে। যদি কেউ করতে চায় তাহলে অবশ্যই আপনাকে রিপোর্ট, যে সেন্সাসে যে রিপোর্ট রয়েছে 1871-72, যেটাকে অর্ধ সেন্সাস বলা হয়, অর্থাৎ সম্পূর্ণ সেন্সাস কিন্তু না, যদিও সেটা প্রথম সেন্সাস যদি আমি ধরি সেটা রিপোর্ট আমি দেখতে পারি। দ্বিতীয় সেন্সাস 1881 সালের যে সেন্সাস সেটার আপনি রিপোর্ট দেখতে পারেন। পাশাপাশি আমরা দেখছি যে সমস্ত ইম্পেরিয়াল গ্যাজেটার রয়েছে, প্রায় 26টা খণ্ড, ব্রিটিশ সরকারের যে গ্যাজেটিয়ার, সে তার তথ্য আপনি দেখতে পারেন। এছাড়াও বেশ কিছু বই, যেমন কলোনিয়ালিজম অ্যান্ড দ্য ফর্মস অ্যান্ড ইটস ফর্মস অফ নলেজ বলে একটা বই আছে, বার্নার্ড এস কোহেনের লেখা, সেই বইটা আপনি দেখতে পারেন। এছাড়াও আমি প্রথমে একটা বই বলেছিলাম, সিকিং লাইক এ স্টেট, জেমস সি স্কটের লেখা। এছাড়াও বেশ কিছু বই, যেমন দ্য রাজ অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড দ্য ব্রিটিশ, এই ধরনের বইগুলো আপনি অবশ্যই এই ধরনের একটা ডেমো টপিক আরও বিস্তারিত গভীর করার জন্য অবশ্যই ফলো করতে পারেন। তবে বাংলা যদি কিছু দেখতে চান তাহলে কিছুটা হয়তো পাবেন, সম্পূর্ণ পাবেন না। বিশেষ করে আধুনিক ভারতের ইতিহাস, সুমিত সরকার বা সিরাজুল ইসলামের যে সমস্ত বাংলার ইতিহাস বইগুলো রয়েছে, বিশেষ করে বাংলার সেখানে জরিপ বা রাজস্ব বা ব্রিটিশ প্রশাসন সম্পর্কে কিছু তথ্য পেতে পারেন। খুব সামান্য হবে, খুব বেশি পাবেন না। তবে ইংরেজি বইগুলো সবথেকে বেশি ভালো পাবেন। শুধু তাই নয়, আমি এখানে প্রায় 150টি মতো প্রশ্ন এই জায়গা থেকে কি কি হতে পারে সেটাও কিন্তু আমি রেডি করেছি, যেখানে ব্রিটিশ শাসকরা কেন ভারতের জনগণনা পরিচালনাকে প্রশাসনিক প্রয়োজনের বাইরে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং ঔপনিবেশিক রাষ্ট্রের ক্ষমতা সুসংগত করতে সেন্সাস, সার্ভে, ম্যাপিংয়ের তিনটি পারস্পরিক সম্পর্ক কি। আমি আগেই বললাম যে একে অপরের সঙ্গে পরিপূরক, কেউ কারো সঙ্গে ছাড়াছাড়ি নয়, তিনজনের সঙ্গে যুক্ত আছে। তবে সেন্সাস যদিও পরে শুরু হয়েছে, তবে সেই হিসাবে দেখতে গেলে 1871 শুরু হচ্ছে, কিন্তু সার্ভে আগে শুরু হয়েছে, যা পরবর্তীকালে সেন্সাসকে যথেষ্টভাবে সাহায্য করেছে। আর একটা বিষয় আমরা দেখছি যে জনগণনা কিভাবে একটা নিরপেক্ষ পরিসংখ্যানগত প্রক্রিয়া না হয়ে একটা ঔপনিবেশিক মতাদর্শে প্রতিফলন হচ্ছে। এখানে নিরপেক্ষ আমরা দেখিনি, কারণ এখানে ধর্মের ব্যাপারগুলো চলে আসছে, জাতের ব্যাপারগুলো চলে আসছে। শুধু তাই নয়, যখন আমরা দেখছি যে সেন্সাস যখন হচ্ছে সেখানে এমন জাতি উঠে আসছে যে প্রচুর পরিমাণে জাতি, প্রায় 1000 মতো জাতি কথা উঠে আসছে। জনসংখ্যাতে আমি প্রচুর পরিমাণে ফারাক দেখতে পাচ্ছি। সেখানে একটা ধর্মের একটা স্ট্যাম্প লেগে যাচ্ছে, যা যথেষ্টভাবে ভারতের একটা সাম্প্রদায়িক মনোভাব একটা তৈরি হওয়ার পথে পা বাড়িয়ে যাচ্ছে। তা যাই হোক, এই ধরনের বিভিন্ন তথ্য আমরা কিন্তু জানতে পাচ্ছি। যাদের প্রয়োজন হবে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আজ এই পর্যন্ত। আগামীকাল আরও একটি নতুন এই ধরনের উন্নত মানের ডেমো টপিক নিয়ে হাজির হব। যাদের মনে হচ্ছে টপিকটা গ্রহণ করা যেতে পারে অবশ্যই করবেন, যাদের মনে হচ্ছে করা উচিত নয় করবেন না। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।